এদিকে বন্যা ঠেকাতে নদীতে খনন, আয় বাড়াতে জোড়া কৌশল রাজ্যের। নদীতে ড্রেজিং করার জন্য টেন্ডার। আরো ডিটেল আপনাদের জানাবো। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, কি জোড়া কৌশল রাজ্যের? প্রথমত হচ্ছে আমাদের রাজ্যের যে ভৌগোলিক অবস্থান, তাতে প্রত্যেক বছর একটা বন্যার দুর্ভোগ থাকে। কখনো ডিভিসির জল ছেড়ে দেওয়া বা কখনো আমরা দেখেছি যে জল ছাড়ার বা নিয়ন্ত্রণের যে পদ্ধতি, এর সঙ্গে সঙ্গে যুক্ত থাকে বরাবরের জন্য অভিযোগ থাকে যে ড্রেজিং করা হয় না বড় নদীগুলিতে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রের যে সাহায্য তা রাজ্য পায় না, এমনটা অভিযোগ রাজ্য সরকারের তরফ থেকে থাকে। এছাড়াও হচ্ছে আমাদের রাজ্যের একাধিক জায়গাতে নদী, খাল, বিল রয়েছে, সেগুলোতে যদি যথাযথভাবে ড্রেজিং করা হয় তাহলে বন্যার যে দুর্ভোগ সেটা অনেকটা কমে বা বন্যা ঠেকাতে পারা যায়। এই কারণে এবার থেকে নদী, খাল, বিলের যে ড্রেজিং করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত রাজ্য গ্রহণ করছে এবং রাজ্য সরকার বিভিন্ন জেলা শাসকদেরকে দায়িত্ব দিচ্ছেন, তারা এই জায়গাগুলোকে তারা ড্রেজিং করাবেন। তো এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারই ড্রেজিং করিয়ে রাজ্যের তো অর্থ খরচ হবেই না, বরঞ্চ রাজ্যের তরফ থেকে রাজস্ব আয় হবে এবং এই ড্রেজিং হয়ে যাওয়ার ফলে বন্যা ঠেকানোটা অনেকটা সহজ হবে। প্রাথমিকভাবে রাজ্যের কাছে যে হিসেব তারা তৈরি করছেন, তাতে বলছেন যে প্রথম দিকের কাজের ক্ষেত্রে 28টা নদী, খালবিল বাছাই করে এই কাজটা করে তারা 112 কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবেন এবং পুরোপুরিভাবে কাজ হয়ে গেলে বার্ষিকভাবে 600 কোটি টাকারও বেশি রাজ্য সরকারের ভাড়ারে আসবে, সেচ দপ্তর এই কাজটি করতে পারবে। WBMDTCL তাদের তরফ থেকে একটা মেকানিজম তৈরি করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কত ঘন কিউবিক মিটার খনন করতে পারা যাবে, কি পদ্ধতিতে খননের কাজ করা হবে। সেচ দপ্তর মনিটরিং করবেন। নদী বা খালের পাশে থাকা যে পুরো অঞ্চল রয়েছে, পঞ্চায়েত যেগুলি রয়েছে, জেলা পরিষদ, তারাও এই কাজে জেলা শাসককে সহায়তা করতে পারবেন। ফলে ড্রেজিং করার কাজ সহজ হলে বন্যা ঠেকানো দুর্ভোগটা অনেকটা কমবে এবং এই ড্রেজিং করানোর ফলে যে পলি বা উদ্বৃত্ত বা ড্রেজিং এর যে উপাদান থাকে, সেটা তারা কমার্শিয়ালি অন্যভাবে ব্যবহার করতে পারবেন। এর ফলে রাজ্য সরকারের পকেটেও বা রাজ্য সরকারের যে ভাড়া সেটাও পূরণ হবে। বেশ, আমরা নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি দুয়ারে রিপোর্টার। ঋণের ফাঁদে ফেলে কিডনির কারবার। হ্যাঁ, সুদ ব্যবসায়ী ঋণের ফাঁদে ফেলে এইভাবে কিডনি কারবার করত। পুলিশের জালে কিডনি পাচারের কিংপিন। 3 কিডনির কারবারি গ্রেফতার পুলিশে। ধৃত গুরুপদ জানায় কিংপিন বলে দাবি করা হচ্ছে। আরো ডিটেল আপনাদের জানাবো কিভাবে এই কারবারি চালাতো। জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, ঋণের ফাঁদে ফেলে কিডনির কারবার। একদম দেখো, ঋণের ফাঁদে ফেলে অর্থাৎ গ্রামে গ্রামে এলাকায় এলাকায় ঘোরা হতো এবং তাদেরকে কোন বাড়িতে কোনো অশান্তি হচ্ছে বা আর্থিক সমস্যা হচ্ছে তাদেরকেই বলা হতো ঋণ দেওয়া হবে এবং সেখানে কম টাকা ঋণ দিয়ে মোটা অঙ্কে সেখান থেকে সুদ সহ আদায় করা হতো। এবং এক ব্যক্তি, অশোকনগর এক ব্যক্তি 60,000 টাকা ঋণ নেয় এবং ঋণ নেওয়ার পরেও 1 বছরে 1,30,000 টাকা পরিশোধ করলেও সেই টাকা কোনো রকম ভাবে আসল টাকা আরো বেশি সুদ চায় যে ব্যক্তি, এবং পরবর্তীকালে তাকে বলা হয় যে ঋণ দিয়ে অর্থাৎ কিডনি বিক্রি করার জন্য বলা হয় এবং সেই ব্যক্তি তার স্ত্রী ইতিমধ্যেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে 5.5 লক্ষ টাকা কিডনি বিক্রি করে এবং সেই কিডনি বিক্রির পরেও প্রায় 2,40,000 টাকা দাবি করে এবং তারপরে তিনি থানার দ্বারস্থ হয় যে তাকে বারংবার 60,000 টাকার বিনিময়ে ইতিমধ্যেই 1,30,000 টাকা, অন্যদিকে আবার 2,20,000 টাকা দাবি করা হয়। ফলে তখনই তিনি থানার দ্বারস্থ হয় এবং তারপরে পুলিশ তদন্তে নামে এবং যে সুদ দিয়েছিলেন সেই ব্যক্তি গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসা করার পরেই কিন্তু একেবারে চক্ষু চড়ক গাছ তদন্তকারী আধিকারিকদের। তার কারণ গত 2 বছরে প্রায় 50 জনের বেশি প্রশাসনিকভাবে তারা কিডনি দান করবে বা কিডনি বিক্রি করবে বলে আবেদন করে, কিন্তু সবকটি নাকচ হয়ে যায়, অর্থাৎ সেগুলো খারিজ হয়ে যায়। পরবর্তীকালে তারাই আবার কিডনি বিক্রি করছেন। কোথায় বিক্রি করছেন? বেসরকারি হাসপাতালে মোটা অঙ্কের বিনিময়ে। এবং তখনই সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করার পরে এখনো পর্যন্ত 2 জন মহিলা, 1 জন পুরুষ, 3 জনকে গ্রেপ্তার করে, যারা প্রায় 50-এর বেশি মানুষের কাছ থেকে কিডনি নিয়ে এবং মোটা অঙ্কের টাকা বিক্রি করেছে। এই চক্রে এখনো পর্যন্ত 10 থেকে 12 জন রয়েছে, এমনটা অশোকনগর পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে 3 জনকে 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল, বারাসাত আদালত তাকে 6 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই 3 জনকে আরো জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে সবাইকে সেই তদন্তের জাল ঘোরাচ্ছেন পুলিশ আধিকারিকরা। বেশ, এতদিন বাজেটের টাকা ধরে টেন্ডার করতাম যে ইছামতি কাটবো এইভাবে, চন্ডিয়া নদী কাটবো এইভাবে, কেলেঘাই নদী কাটবো এইভাবে। কিভাবে হতো? টাকা বরাদ্দ, এত কিলোমিটার ড্রেজিং করব, এক্সকাভেশন করব, এত টাকা, বলি জমবে, বালি জমবে,
রিভার বেড উঁচু হবে, নদীর জল ফুলে উঠবে। আমাদের যে প্রতি বছরের ড্রেজিং ইট নিডস মানি। তখন এই নো কস্ট এফেক্ট কি হলো, কত কিলোমিটার পলি কাটা হবে, মাটি কাটা হবে, ফাইনেস্ট স্যান্ড যেটা কমার্শিয়াল স্যান্ডের মধ্যে আসবে না। আমাদেরটা কি মাটি, পলির সংমিশ্রণ, মাটি, ফাইনেস্ট বালি যেগুলো কমার্শিয়াল স্যান্ডে লাগে না। আমরা বিড করব as per direction and formulation of WB-MDDTCL। জাল ওষুধ কারবারিতে রুখতে এবার করা রাজ্য, একাধিক ওষুধ বিক্রি সংস্থাকে চিঠি দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল। একই সঙ্গে যেমনটা বললাম, জাল ওষুধ ধরতে যেমন সক্রিয় রাজ্য, বড় বাজারে ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের হানা। আরও ডিটেল আপনাদের জানাবো, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, কতটা কড়া রাজ্য এবং কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, একই সঙ্গে জানতে চাইবো কোথায় কোথায় হানা দিল আজ। প্রিয়াঙ্কা, রাজ্য জুড়ে যে জাল ওষুধ, কোটি কোটি টাকার জাল ওষুধ গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এবং এই জাল ওষুধ ঠেকাতে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড তারা সচেষ্ট হয়েছে। তারা বিভিন্ন জায়গাতে অভিযান চালাচ্ছে। গতকাল যেমন একদম বড় বাজার, আমাদের রাজ্যের ওষুধের পাইকারি জায়গা হচ্ছে বড় বাজার, সেখানকার বাগরি মার্কেট থেকে শুরু করে গান্ধী মার্কেট এবং মেহতা বিল্ডিং, এই 3 জায়গাতে 6টি ড্রাগ কন্ট্রোলের টিম, মোট 18 জন ইন্সপেক্টর ছিলেন, তারা গিয়ে সেখানে অভিযান চালায় এবং সেখান থেকে প্রায় 1000-এর ওপর ওষুধ এবং ইঞ্জেকশন তারা পরীক্ষা করে 14টি ওষুধ তারা বাজেয়াপ্ত করে। কারণ সেগুলোতে যে কিউআর কোড থাকার কথা ছিল সেই কিউআর কোড রয়েছে, কিন্তু সেটা স্ক্যান করলে দেখা যাচ্ছে তাতে কোনো তথ্য বা ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। এই প্রত্যেকটা ওষুধকেই রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে যে সেইগুলো সবকটাই জাল ওষুধ। তার মধ্যে বেশ কিছু নামি দামি কোম্পানির সুগারের ওষুধ যেমন রয়েছে, তেমনভাবেই অ্যান্টিবায়োটিক রয়েছে, আরও গ্যাসের ওষুধ রয়েছে, সেগুলো সবকটাই খুব প্রচলিত ওষুধ। আর এরপরেই রাজ্য ড্রাগ কন্ট্রোল কী সিদ্ধান্ত নিয়েছে, যে বিভিন্ন, যেটা মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে ডিসকাউন্ট 20%, 22%, 25%, কোথাও 30% পর্যন্ত ওষুধের ছাড় দেওয়া হচ্ছে। গত কয়েক বছর ধরে রাজ্য জুড়ে ওষুধের ছাড়, কত পার্সেন্ট ডিসকাউন্ট, তাই দিয়ে মানুষ ওষুধ কিনছে, কিন্তু সেই ওষুধ কি আসল ওষুধ সেটা তারা খতিয়ে দেখছে না। এবং এক্ষেত্রেই বলা হচ্ছে যে কোম্পানি, যে অনলাইন কোম্পানিগুলো যত বেশি ছাড় দিচ্ছে তাদের প্রত্যেককে রাজ্য ড্রাগ কন্ট্রোলের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। যে সমস্ত বড় ওষুধের চেন যারা কলকাতা এবং শহরতলি এবং গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে, তারা যে 25%, কেউ 22% ডিসকাউন্ট দিচ্ছে, কিভাবে তারা সেই ডিসকাউন্টটা দিচ্ছে, আদৌ সঠিক পদ্ধতি মেনে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এই গোটা বিষয়টাই জানতে চেয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড এবং 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। ফলে বলা যেতে পারে যে সমূলে কুঠারাঘাত, অর্থাৎ যেভাবে এই জাল ওষুধের ব্যবসা ছড়িয়ে পড়েছে তা রোধ করার জন্য এই ব্যবস্থা মনে করা হচ্ছে। সরকার নির্ধারিত যা মার্জিন, তার বাইরের যে অসাধু উপায়, এই অসৎ উপায়ে যে ধরনের অসম প্রতিযোগিতা চলছে, সেই প্রতিযোগিতা চলার মধ্যে দিয়েই ফেক মেডিসিন ঢুকছে। ইউপি, বিহার, ঝাড়খণ্ড, দিল্লি, আগ্রা, এই সমস্ত জায়গা থেকে এই যে জিএসটি ইমপ্লিমেন্টেশন হবার পর এই ধরনের জাল ওষুধ আনা আসা বাংলায় অত্যধিক বেড়ে গেছে। তা এই ধরনের যে রেড করছেন ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে, আমাদের সংগঠনের তরফ থেকে অনুরোধ, এই রকম যদি রেড ওরা চালান তবে আমরা এই জাল ওষুধ চক্রকে আমরা সকলে মিলে আটকাতে পারব। ওষুধ সরবরাহের নামে প্রতারণা, ওষুধ সংস্থায় ওষুধ সরবরাহের নামে প্রতারণা, 16 কোটি প্রতারণার অভিযোগে গ্রেফতার এক। আরও ডিটেল আপনাদের জানাবো, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কিভাবে চলতো এই প্রতারণা চক্র, কতদিন ধরেই চলতো এই প্রতারণা চক্র? দেখো, বারুইপুরের যে ওষুধ কোম্পানি রয়েছে তারা যেটা অভিযোগ করেছেন, গত 3 বছর ধরে বিভিন্নভাবে এই প্রতারণা তাদের সঙ্গে করা হয়েছে। বিভিন্ন সেলসের যে এলাকা রয়েছে সেই সেলসের এলাকায় তারা ওষুধ সরবরাহের নাম করে প্রায় 16 কোটি টাকা, এখনো পর্যন্ত যা অভিযোগ যা তারা জানিয়েছেন, 16 কোটি টাকা তাদেরকে দেওয়া হয়নি। আর এই অভিযোগে নাগের বাজার থেকে তপন নাথকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং তাকে হেফাজতে নিয়ে
প্রথমেই তার কাছ থেকে 11 লক্ষ টাকা শুধু সোনার গহনা উদ্ধার হয়েছে এবং একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে বারুইপুর থানার পুলিশ। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে 1 কোটি টাকার ওষুধ সে মধ্যমগ্রামে রেখেছে এমনটাই তথ্য দেয় পুলিশের কাছে। বারুইপুর থানা স্পেশাল একটি টিম মধ্যমগ্রামে যায় গতকাল মধ্যরাতে এবং সেখানে গিয়ে প্রায় 35 লক্ষ টাকার ওষুধ এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে যে এই তপননাথ ব্যানার্জি যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তার একাধিক সম্পত্তির হদিশ এসেছে, যেটা এই গত 3 বছরে কেনা হয়েছে এবং তার যে বিলাসবহুল জীবনযাপন সেটাও পুলিশের কাছে স্পষ্ট হয়েছে। একে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পরে এই 16 কোটি টাকার হদিশ মিলবে এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। বেশ, ভোট পরবর্তী অশান্তি মামলায় জল, দিনহাটায় বিজেপি নেতা খুনে মামলার নথি নষ্ট হলো জলে। আরো ডিটেল আপনাদের জানাবো, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, সেক্ষেত্রে তাহলে ধাক্কা খেতে পারে তো বিচার প্রক্রিয়া? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে 2021 সালে বিধানসভা নির্বাচনের পর দিনহাটার সিতাই বিধানসভা কেন্দ্রের পেটলায় বিশ্বজিৎ রায় নামে একজন বিজেপি কর্মী খুন হন এবং সেই ঘটনায় প্রথমে পুলিশ এবং পরবর্তীতে সিবিআই তদন্ত শুরু করে। ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করে। কিন্তু এই যে খুনে ব্যবহৃত যেসব অস্ত্র, বিভিন্ন নথি যেগুলো প্রয়োজনীয় ছিল সেগুলো একটি ট্রাঙ্কে করে সেই ট্রাঙ্ক তালাবন্ধ করে সিবিআই দিনহাটা আদালতের যে জিআই দিনহাটা আদালতের যে মালখানা রয়েছে জিআর কোর্টে সেখানে রাখা হয়। পরবর্তীতে গতকাল সেই ট্রাঙ্ক যখন খোলা হয় দেখা যাচ্ছে যে সেই ট্রাঙ্কের মধ্যে জল রয়েছে এবং সমস্ত নথি, এই যে মামলার প্রয়োজনীয় নথি, গুরুত্বপূর্ণ নথি যেগুলো মামলার ক্ষেত্রে দরকার ছিল সেই নথিগুলো নষ্ট হয়েছে বলে সিবিআই আইনজীবীর তরফে অভিযোগ করা হয়েছে। এবং গোটা বিষয়টি নিয়ে কেন এটা নষ্ট হলো, কিভাবে নষ্ট হলো, গোটা বিষয়টি তদন্ত করে দেখার জন্য আদালতের বিচারকের কাছে সিবিআই এর আইনজীবী অভিযোগ জানিয়েছেন, আবেদন জানিয়েছেন যে এটা তদন্ত করে দেখা দরকার। এরপরে দিনহাটা আদালতের আইনজীবী কোচবিহার জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন যে কেন এই ধরনের একটা গুরুত্বপূর্ণ মামলার নথি নষ্ট হলো, কিভাবে নষ্ট হলো, গোটা বিষয়টি তদন্ত করে দেখা। তখন আমি এই অস্ত্রশস্ত্রগুলোর ট্রাঙ্কটা আনা হলো, এটা দেখা যাচ্ছে যে এটার মধ্যে জল ভর্তি, জলে গিয়ে সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে, সই সাবুত যেগুলো ছিল মূল্যবান। তারপরে আমি একটা লিখিত আবেদন করি কীভাবে জল ঢুকলো, কীভাবে এত ভ্যালুয়েবল ডকুমেন্টসগুলো, এগুলো কোর্টের তত্ত্বাবধানে থাকা নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। যা বললেন আমাকে আজকে যে পিটিশনের বিষয়ে আজকে অর্ডার একটা করলেন, তাতে উনি কুচবিহার এসপি সাহেবকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সিবিআই তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল। কি অভিযোগ? যে ওই নথিপত্র রাখার জল সিবিআইয়ের পার্সোনাল ব্যাপার, সেটা তো আমাদের আসামিদের গতকালও সাক্ষী আনতে পারেনি, আজও আনতে পারেনি, মানে সিবিআই, যার জন্য আমাদের লোকেরা দিনের পর দিন জেলে পচে মরছে। বাংলার বাড়ির উপভোক্তাদের সতর্ক বার্তা বিডিও, বাড়ির কাজ শুরুর নির্দেশ সন্দেশখালের বিডিও, কারণ টাকা পেয়েও বাড়ি করেননি তারা। এক সপ্তাহের মধ্যে আপনি তো বাড়ি করার যে একটা প্রস্তুতি লাগে, যে ইট নিয়ে আসা, বালি নিয়ে আসা, সিমেন্ট নিয়ে আসা, আমার কথা শুনে নিন আপনি। আমি 1 সপ্তাহ পরে আসবো, আপনি যদি কোনো মালপত্র না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা টাকা ব্যাক করাবো। ঠিক আছে, শুধু টাকা ব্যাক করাবো নয়, আপনার কিন্তু আমরা সমস্ত অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করবো, ক্লোজ করে দেবো, যত আপনার অ্যাকাউন্ট আছে ব্যাংকে। একটা বাড়ি করতে গেলে একটু ভালো করে না করলে আমাদের আয়লা এলাকা খুব অসুবিধা। শুনুন, আপনার আইলা এলাকায় আমার 5000 লোকের টাকা দেওয়া হয়েছে, 4000 লোক বাড়ি করছে। কথাটা শুনুন, এই মেয়ে শরীর খারাপ ছিল, 1-1.5 লাখ টাকা খরচা করে এই মেয়ে দুটো অপারেশন করে নিয়ে এসেছে, এই জন্য আমরা একটু অসুবিধার মধ্যে পড়ে আছি। ঠিক আছে, আপনার এই অসুবিধার জন্যই আমি 2.5 মাস পরে এসেছি। আমি আপনাকে টাকা দেওয়ার পরে সপ্তাহ আসবো অসুবিধার মাঝখানে। আর এর আগেও যে আপনি প্রথমে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, বাড়ি তৈরির টাকা দেওয়া হয়েছে, টাকা পেয়েও বাড়ি করেননি, এরকম কতজন উপভোক্তা, তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে? এবং একই সঙ্গে ভিডিও আজ কি নির্দেশ দিলেন? আপনি 1 সপ্তাহ পরে দেখো, এই যে সন্দেশখালীর 2 নম্বর ব্লকে প্রায় 5000 উপভোক্তা এই বাংলার ঘর বাড়ি পেয়েছে এবং তার মধ্যে প্রায় 1000
উপভোক্তা তারা কিন্তু এখনো বাড়ির কাজে কিন্তু প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও কিন্তু বাড়ির কাজে হাত দেয়নি। এই খবর যখন ভিডিও পায় তিনি একদম সরজমিনে তদন্তে নামে এবং প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্রতিটা উপভোক্তার বাড়িতে যায় এবং সেখানে কি শনাক্ত করে প্রায় 1000 উপভোক্তা তারা কিন্তু এখনো বাড়ি তৈরি করেনি এবং তখন ভিডিও কিন্তু একদম কড়া নির্দেশ দেয় যে 2.5 মাস আগে তারা টাকা পেয়েছে কিন্তু এখনো তারা বাড়ির কাজ তো শুরুই করেনি। এমনকি বালি, পাথর, সিমেন্ট যেটা বাড়ি তৈরির যেসব সামগ্রী সেগুলো পর্যন্ত তারা কিনে আনেনি। তাহলে বাড়ি তৈরিটা করবে কবে? এবং 1 সপ্তাহ টাইম সময়সীমা একদম বেঁধে দেয় ভিডিও যে 1 সপ্তাহের মধ্যে তাদের বাড়ি করতে হবে, না হলে তিনি টাকা রিটার্ন নেবে, শুধু টাকাই রিটার্ন করাবে এমন না, তারা সরকারি যেসব সুযোগ সুবিধা পান বা যে ব্যাংকের যে অ্যাকাউন্ট সেগুলো ফ্রিজ করে দেবে বলেও কিন্তু নির্দেশ দেয় ভিডিও। এবং এরপরে আমরা যখন সেই ভিডিও যখন ভিডিওর সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, ভিডিও কিন্তু আমাদের কাছে যেটা জানিয়েছে যে সরকার টাকা দিয়েছে বাড়ি করার জন্য, বাড়ি করতেই হবে। সেটা চৈত্র মাস বলে অনেকে হিন্দুরা তারা বাড়ি করে না, চৈত্র মাস গেলে বৈশাখ মাসে হয়তো বাড়ি করবে, তবে কিছু মাল মেটেরিয়ালস এর সমস্যা আছে, কিছু রাজমিস্ত্রি যারা কাজ করবে তাদের সমস্যা আছে, তবে কিছুদিনের মধ্যে বাড়ি তৈরি করবে বলে কিন্তু আশ্বস্ত করেছেন ভিডিও। বেশ, মোটামুটি এখনো পর্যন্ত আমরা এরকম 1000 বাড়ি পেয়েছি যারা এখনো শুরু করেনি। চৈত্র মাস চলছে, তো একটা বাঙালিদের রিচুয়ালস আছে, চৈত্র মাসে নতুন কিছু শুরু করে না, তার ফলে অনেকে হয়তো ওয়েট করছে যে পয়লা বৈশাখ থেকে শুরু করবে আর কি। কিছু মেটেরিয়ালস এরও ডেফিসিয়েন্সি আছে, তারপরে রাজমিস্ত্রি সাফিসিয়েন্ট পাওয়া যাচ্ছে না, তো সবকিছু কনসিডার করে আমি 1 সপ্তাহ বলেছি। ওটা যদি 1 সপ্তাহ জায়গায় 15 দিনও হয় তাহলে পয়লা বৈশাখও পড়ে যাচ্ছে, তখন আমরা আরো ভালো করে করতে পারবো। আমাদের টার্গেট তো আর টাকা ফেরত নেওয়া না, আমাদের টার্গেট হচ্ছে লোককে বুঝিয়ে বাড়িগুলো করিয়ে নেওয়া। দুর্গাপুরে উচ্ছেদ অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পুলিশের সামনেই হাতাহাতি, বচসা। আরো ডিটেল জানাবো, অর্পণ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অর্পণ, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে যায়, কারণ সেখানে কিন্তু নতুন করে তারা সম্প্রসারণ করবে একটি ইউনিট, এবং সেখানে দেখা যাচ্ছে যে গ্রাম্য বিবাদ অর্থাৎ বস্তি উচ্ছেদ করতে হচ্ছে, কারণ ডিবিসি জমির উপর রয়েছে বেশ কয়েকটি বস্তি, এবং এই বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে একেবারে ধুন্ধুমার কাণ্ড। কারণ একদিকে বস্তি বাঁচাও কমিটি, অন্যদিকে গ্রাম বাঁচাও কমিটি, এই দুই দলের মধ্যে বিবাদ শুরু হয়, পুলিশের সামনেই শুরু হয় একেবারে হাতাহাতি, বচসা, এবং এই ঘটনায় একজন গুরুতর আহত হয়। এবং বস্তিবাসীদেরকে কিন্তু আগাম নোটিশ জারি করা হয়েছে ডিবিসির তরফ থেকে, যে কারণ তাদেরকে জমি ছাড়ার কথা বলা হয়, কিন্তু বস্তিবাসীরা যেটা বলছেন, তারা দাবিতে রাখছেন যে তাদেরকে পুনর্বাসন দিতে হবে। এই পুনর্বাসনের জন্যই কিন্তু বস্তিবাসীরা আজকে একেবারে রুখে দাঁড়ালেন এবং ডিবিসি কর্তৃপক্ষ বারবার দাবি তুলছেন তারা, আর সেই কারণে এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। এদিকে কুলপিতে স্বনির্ভর গোষ্ঠীতে দুর্নীতি, স্বনির্ভর গোষ্ঠীতে লাখ টাকার দুর্নীতির অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ মহিলাদের। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, মহিলাদের ঠিক কি অভিযোগ এবং কি দাবি তুলছেন তারা? দেখো প্রিয়াঙ্কা, কুলপির যে রামকৃষ্ণপুর কিশালয় সংঘ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, এই স্বনির্ভর গোষ্ঠীতে প্রায় 2300 মহিলার সদস্য রয়েছে, এবং মহিলাদের অভিযোগ যে এই কিশালয় সংঘের যারা দায়িত্বপ্রাপ্ত অন্যান্য মহিলারা রয়েছে, যাদেরকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা হয়, গত 5 বছর যাবৎ এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একাধিক দুর্নীতি করেছেন। এমনকি যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে একেবারে স্বাবলম্বী করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কম সুদে যে টাকা অর্থ প্রদান করা হতো, সেই অর্থ নিয়ে কিন্তু তারা যে অন্যান্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদেরকে দেননি, তারা নিজেরাই সেই টাকা নিয়েই অন্যত্র সুদে টাকা কাটিয়েছে। এমনকি তাদের মধ্যে যে বিডিও অর্থাৎ বিওডি যে মহিলাদেরকে ট্রেনিং দেওয়া হতো, তাদেরকেও সেই ট্রেনিং দেওয়ার পরে তাদেরকে অবৈধ বলে জানানো হয়েছে। আর এসব নিয়েই কিন্তু সরব হন রামকৃষ্ণপুর কিশালয় সংঘের মহিলারা। তারা আজ কুলপির একেবারে জাতীয় সড়ক পথ অবরোধ করেন, পরবর্তী সময়ে কুলপির বিডিওর সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান, এবং এরপরেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে কথা হয়, এবং বিক্ষোভকারীরা জানিয়েছেন যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে অবিলম্বে এই স্বনির্ভর গোষ্ঠীর যে দুর্নীতির অভিযোগ করা হয়েছে তার তদন্ত করা হবে, এবং যে 5 বছর অন্তর অন্তর এই স্বনির্ভর গোষ্ঠীর যে নির্বাচন করা হয়, সেই নির্বাচনও সংগঠিত করা হবে। অন্যদিকে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে, তদন্তের পরে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা জানতে পারলাম যে আমাদের সংঘ সমবায়ে 85 লক্ষ টাকা আছে, কিন্তু সেই টাকা থাকা সত্ত্বেও 3 নেত্রী উমা হালদার, শিরা হালদার আর মধুমিতা জ্বালানি টাকাগুলো ওরা বাইরে খাটাচ্ছে, আমাদেরকে পুরোপুরি
পুরোপুরি বিতাড়িত করেছেন। এখন বলছেন এনারা রেজিস্টার প্রাপ্ত বিওডি নয়, কিন্তু 6 মাস ধরে যে সেই ট্রেনিংটা নেওয়ার পরে যদি বলে যে এরা রেজিস্টার প্রাপ্ত বিওডি নয়। গোসাবায় স্কুলে তুমুল বিক্ষোভ, হংসকলোনি নিম্ন বুনিয়াদী স্কুলে বিক্ষোভ, মিড ডে মিলের টাকা তছরূপের অভিযোগ, পড়ুয়াদের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। গোসাবায় স্কুলে তুমুল বিক্ষোভ, স্কুলের শিক্ষিকার ঘরে তালা দিয়ে বিক্ষোভ, ঘটনাস্থল থেকে বাইকে করে পালালেন এসআই, প্রধান শিক্ষিকা। অভিভাবকরা বিক্ষোভ দেখান, পড়ুয়াদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, মিড ডে মিলের খাবার নিম্নমানের, মিড ডে মিলের টাকা তছরূপের অভিযোগ। স্যার কি হয়েছে স্যার, কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন স্যার? কি হলো স্যার? সপ্তাহে একদিনই ডিম দেয়, কিন্তু ওখানে লেখা আছে 6 দিন ডিম দিচ্ছে, কিন্তু সপ্তাহে একদিন বুধবারই ডিম দেয়। আর ওই যে তোমার তরমুজ লেখা আছে ওটা 3 দিন লেখা আছে, 2 দিন দিয়েছে। আপেল লেখা আছে, আপেল 1 দিন দিয়েছে, তারপর পোকা আপেল। ম্যাম যখন পালায় তখন বলে যাচ্ছে যে বাচ্চার কিছু হলে আমার দায়িত্ব নয়। জিজ্ঞাসা করতে এসেছিলাম বাচ্চাদের কেন এরকম খাবারটা দিচ্ছে। ক্লাসরুমগুলো একদম বাজে অবস্থা, বেঞ্চ ভাঙা, টিন ভাঙা, ইট ভাঙা, আবর্জনা, চাল ডাল বিক্রি করেছে তারও টাকা, তারপরে পিএন পশুর যে টাকা পায় বাচ্চাদের জন্য দেন সেই টাকাটাও আত্মসাৎ করেছেন। বাদরের ভয় বন্ধ পড়াশোনা, কি বিপদ বলুন তো। বাদরের তাণ্ডবে স্কুলের পঠন পাঠন লাটে উঠেছে। জলপাইগুড়ি ডাঙ্গাপাড়ায় প্রাথমিক স্কুল, ডেঙ্গুয়া চা বাগানের কাছে স্কুলে বাদরের দাপট। দেখুন সে ছবিটা একটু দেখাচ্ছি আপনাদের, কি উৎপাত বাদরের। স্কুলে নিত্যদিন 50 থেকে 60টি বাদরের তাণ্ডব। খুব স্বাভাবিকভাবে স্কুলে যেতে ভয় পায় পড়ুয়ারা। বান্দর হচ্ছে ঘরের ভিতরে ঢুকে যায়, তখন আমরা পড়াশোনা করি। আর হচ্ছে আমরা কিছু বলতে গেলে খামচি দিতে আসি। বান্দরগুলা চাল ডাল সব উলট করে দেয়, আর হাতে পায়ে খামচি টামচি মারে দেয়, দৌড়ায় বান্দরগুলা পিছি পিছি আমাদের। আর ব্যাগ দেখলে পারে, খাবার দেখলে পারে, বাচ্চা কাচ্চা পিছি পিছি সমস্যা হয়। আমি এসেও বানরের উৎপাতে সম্মুখীন হয়েছি, যে চাল টাল ভেঙে, আমাদের টিনের চাল ভেঙে, লাইটের কানেকশন ছিল না কিছু। তা শীতকালে তো অসুবিধা হয়নি কিছু, কিন্তু এখন যত গরম পড়ছে তত আমাদের সমস্যা হচ্ছে, চিন্তা হচ্ছে যে বাচ্চারা গরমে থাকবে কেমন করে। এখানে মিড ডে মিল রান্না হয়, মিড ডে মিলের চাল খেয়ে নিয়েছে, ওরা জানে এটা খাবারের ঘর, এখানে ওদের খুব উৎপাত, আমাদের মাথার উপর দিয়ে দৌড়াদৌড়ি করে, মানে তখন বাচ্চাদের নিয়ে আমরা আতঙ্কে থাকি। আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি। শান্তনু রয়েছে সরাসরি। শান্তনু, সত্যিই তো বাদরের যে তাণ্ডব, যেখানে প্রধান শিক্ষিকা তিনি বন দফতরে পৌঁছেছেন, কিন্তু খুব স্বাভাবিকভাবে এই যে ভয় কাজ করছে, কোনো উদ্যোগ নেওয়া হলো, কোনো ব্যবস্থা নেওয়া হলো বন দফতরের তরফ থেকে? দেখো, বন দপ্তর কিন্তু আশ্বস্ত করেছে যে তারা পদক্ষেপ করবেন, কিন্তু পদক্ষেপ করবেন কিভাবে তার জন্য বন দপ্তর যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে স্কুল চলাকালীন তারা বনকর্মীদেরকে সেখানে মোতায়েন করবেন, এবং সেটা কতদিন ধরে সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। কারণ কিন্তু প্রায় প্রতিদিনই স্কুল শিক্ষিকাদের বক্তব্য, প্রায় প্রতিদিনই 50 থেকে 60টি বাদর জঙ্গল থেকে বেরিয়ে এসে স্কুলে হামলা চালাচ্ছে। তার কারণ হিসাবে যেটা মনে করা হচ্ছে, বন দপ্তর যেটা মনে করছে যে মিড ডে মিলের যে খাবার থাকছে স্কুলে, সেগুলো খাবার জন্যই কিন্তু বাদরের দল সেই স্কুলে হানা দিচ্ছে, এবং বাধা তাড়ানোর জন্য মিড ডে মিলের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু বাজি পটকা হাতে কিন্তু চারপাশে ঘোরাফেরা করছেন, যাতে কোনো রকম ভাবে দুর্ঘটনা না ঘটে এবং ছাত্রছাত্রীরা সুরক্ষিত থাকে। কিন্তু প্রশ্ন উঠছেন যে বনকর্মীদেরকে যদি এখানে নিয়োগ করতে হয় তাহলে সর্বক্ষণের জন্য, অর্থাৎ স্কুল চলাকালীন কিন্তু তাদের নিয়োগ করতে হবে, এবং তার জন্য কিন্তু বন দপ্তরের তরফ থেকে নিয়ম করে কিন্তু 2 জনকে কর্মী পাঠাতে হবে। এই নিয়ে কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে বন দপ্তর আলোচনা করছে, অন্তত স্কুল চলাকালীন যাতে কোনোভাবে এই ব্যবস্থা নিয়ে যাতে স্কুলে পঠন পাঠন প্রক্রিয়া যাতে স্বাভাবিক রাখা যায়, কি ব্যবস্থা নেয়, কতদিনের ব্যবস্থা নেয় বন দপ্তর, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এদিকে সুন্দরবন উন্নয়ন পর্ষদের অফিসে চুরি, গোসাবায় সুন্দরবন উন্নয়ন পর্ষদের অফিসে উত্তেজনা, অফিস থেকে কৃষির যন্ত্রাংশ চুরির অভিযোগ। আরো ডিটেল জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ,
দেখো দক্ষিণ চব্বিশ পরগনার একদম প্রত্যন্ত এলাকা গোসাবা, এই গোসাবায় হচ্ছে কৃষি যন্ত্রাংশকে বিক্রি করে দেয় এমনই একটি অভিযোগ করছে তৃণমূলের হচ্ছে পঞ্চায়েত সমিতির হচ্ছে কর্মাধ্যক্ষ থেকে শুরু করে এলাকার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং হচ্ছে সদস্যরা। তাদের একটাই দাবি যে এই যে হচ্ছে উন্নয়ন দপ্তর রয়েছে, সুন্দরবন উন্নয়ন দপ্তর যে আধিকারিক রয়েছেন তিনি এই পঞ্চায়েতের হচ্ছে যেসব প্রধানরা রয়েছে তাদেরকে এইসব যন্ত্রাংশ দিচ্ছে না, এমন কিছু দিচ্ছে না, এই যন্ত্রাংশ অন্য জনদের দিয়ে দিচ্ছে, অন্য বেনিফিশিয়ারিদের দিয়ে দিচ্ছে। সেই কারণে কিন্তু আজকে তারা এই হচ্ছে প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সভাপতি থেকে শুরু করে বিভিন্ন প্রতিনিধিরা তারা কিন্তু আজকে এই দপ্তরে এসে তারা কিন্তু হচ্ছে বিক্ষোভ দেখায় এবং ক্ষোভে ফেটে পড়ে। এই ঘটনায় হচ্ছে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাটি এতটাই উত্তেজনা ছড়িয়ে পড়ে যেখানে পুলিশ কিন্তু সেখানে গিয়ে হিমশিম খেতে হয়। অবশেষে সেই পঞ্চায়েত হচ্ছে সমিতির কর্মদক্ষ থেকে প্রধানরা তারা দাবি করেছে যে যেমন একদিকে যাদের বেনিফিশিয়ারি রয়েছে, পঞ্চায়েতের প্রধানরা রয়েছে, সদস্যরা রয়েছে, তাদেরকে অবিলম্বে সেই যন্ত্রাংশ দিতে হবে, যদি না দেওয়া হয় বৃহত্তর আন্দোলন হবে। তারপরে কিন্তু সেই যন্ত্রাংশগুলো কিন্তু দেওয়া হয়েছিল। প্রধানকে না জানিয়ে কিভাবে বিচ্ছিন্নভাবে মাল দিচ্ছে, এবং শুধু তাই না, আমরা যেটা খুব গোপনভাবে জানলাম, আপনাদের কাছে প্রমাণ আমরা দিতে পারবো, অফিস থেকে অলরেডি মাল পয়সার বিনিময়ে দেওয়া হচ্ছে। এরা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে কোনো রকম কোনো নোটিশ পাঠায় না কবে মাল দেওয়া হবে, এরা প্রধানকে বলে না, এরা বিচ্ছিন্নভাবে কিছু মেম্বার, তাদের কিছু পেটুয়া মেম্বার তাদেরকে ডেকে বিভিন্নভাবে মাল দেয়। সে কারণে মানুষের জনরোষ অলরেডি তৈরি হয়েছে। তাহলে আপনাকে গিয়ে কেন বিক্ষোভ করছি? আমাদের কাছে বেনিফিশিয়ারি অর্ডার এবং বেনিফিশিয়ারি ছবি, মাস্টার রোলের সই, বেনিফিশিয়ারি ডকুমেন্টস সব রয়েছে আমাদের। সুন্দরবন উন্নয়ন ডিপার্টমেন্টের বোর্ড মেম্বার হচ্ছে আমাদের বিধায়কের অর্ডার অনুযায়ী মাল। বিধায়ক বলে কি মাল চুরি করে বিক্রি করবেন? তাহলে কি অবৈধভাবে আপনি মালগুলো দিয়েছেন? না, আমি অবৈধভাবে। তাহলে কিভাবে দিয়েছেন? আমি বেনিফিশিয়ারি দিয়ে সই সহ দিই। এই বেনিফিশিয়ারি লিস্টটা আপনি কিভাবে পেলেন? কিন্তু প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি জানাচ্ছেন যে ওনারা কোনো কিছু এই বিষয়ে জানেন না। এখনো গরম সেভাবে পড়লই না, আর এই গরমের শুরুতেই জলের সমস্যা। কোথায়? পুরুলিয়ার বান্দোয়ানে জল সংকট, গ্রামের একাধিক নলকূপ অকেজো হয়ে পড়ে রয়েছে। আরো ডিটেল জানাবে ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এখনো তো গরম সেভাবে পড়লই না, গরমের শুরুতেই এই পরিস্থিতি। দেখো প্রিয়াঙ্কা, পুরুলিয়ার বিভিন্ন গ্রামে এই ছবিটা একেবারেই নতুন নয়, কিন্তু এই বান্দোয়ানের যে লেদারশাল গ্রাম যে রয়েছে সেখানে যে জলের কষ্ট সত্যি খুবই মর্মান্তিক। গ্রামের মানুষ জল পাচ্ছে না, তার কারণ গ্রামের যে নলকূপগুলো রয়েছে দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে এবং তাতে এক ফোঁটাও জল পাওয়া যায় না। অন্যদিকে যে কুয়ো রয়েছে সেই কুয়োর জলও তলানিতে চলে গেছে, সেখান থেকে কাদা জল উঠছে, গ্রামের মানুষকে বহু দূর থেকে জল সংগ্রহ করতে হচ্ছে এবং গ্রামে না আছে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা, না আছে একেবারে সোলার পাম্প লাগানোর ব্যবস্থা। ফলে স্বাভাবিকভাবে গ্রামের মানুষ তীব্র জলসংকটের মধ্য দিয়ে চলছে এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বান্দোয়ান পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে। তিনি বলেছেন যে একেবারেই পানীয় জলের যে সমস্যা, সেই সমস্যার মূল যেটি কারণ সেটি হচ্ছে যে জলস্তর একেবারেই নিচে নেমে গেছে, তার কারণেই নলকূপগুলোতে জল পাওয়া যাচ্ছে না। যদিও তারা আশ্বাস দিয়েছে যে ওই গ্রামে যাতে পানীয় জলের ব্যবস্থা করা যায় তার জন্য তারা সব রকম ব্যবস্থা উদ্যোগ নেবে এবং গ্রামে যে সমস্যা রয়েছে তার সমাধানের চেষ্টা করবে। নিয়েছিল তো নলকূপে তো জল নাই। আচ্ছা, জলের ট্যাঙ্কি দেওয়া হয়েছে কি? না, এটা দেওয়া হয়নি। গ্রীষ্মকালে কুয়োতে জল থাকে? জল কম থাকে। কাদা জল থাকে না ভালো জল থাকে? ওই কাদা কাদি হয়। সেই আধা কিলোমিটার যেতে হয়, এটা রাস্তা থেকে নামতে হয়, সেই বাড়ি বাড়ি যেতে হয়। জঙ্গল দিকে কি? হ্যাঁ, জঙ্গল মানে সেই বহাল ধার। কুয়োতে সময় গ্রীষ্মের সময় একটু শুকিয়ে যায়, জলটা কাদা কাদা হয়ে যায়। ওই জলে কি আপনারা পান করেন? আর কি করবেন, না পান করে উপায় নেই। প্রশাসনকে জানান না আপনাদের জল কষ্ট? প্রশাসনকে জানানো হয়েছে। কি বলে? এই হবে হবে করে আর হয়নি। এখানে হয়তো কিছু নলকূপ পোড়ানো হয়েছে, কিন্তু সেই নলকূপে গ্রীষ্মকালে জল একেবারে তলানিতে ঠেকেছে, ফলে জল আর পায়নি তারা। তো তার জন্য আমরা পিএইচ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এখানে। আবার আমাদের ব্লক প্রশাসনও দেখে নজর দেই যাতে আমাদের এখানে মানে মানুষের কোনো অসুবিধা না হয়। ভৌগোলিক পরিবেশের জন্য অনেকটা জলের সমস্যা দেখা দেয়, যাতে তারা পায় তা আগামী দিনে ব্যবস্থা করা হবে। কোচবিহারের দিকে নজর রাখি। কোচবিহারের গোপালপুরে সেখানেও জলের সমস্যা। গত কয়েক বছর ধরে জল সমস্যা।
দূর থেকে আনতে হয় পানীয় জল, কিন্তু কেন এই পরিস্থিতি? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে সরাসরি। শুভঙ্কর, এটা তো এক বছরের সমস্যা নয়, গত কয়েক বছর ধরে এই সমস্যায় ভুগতে হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিল না এখনো পর্যন্ত? হ্যাঁ প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার 2 ব্লকে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের একটা বিস্তীর্ণ এলাকায় কিন্তু পানীয় জলের একটা সমস্যা রয়েছে। এখানে একটি রিজার্ভার রয়েছে, কিন্তু আরও একাধিক রিজার্ভার দরকার। প্রথমে যে রিজার্ভারটা তৈরি হয়েছিল সেই রিজার্ভার দিয়ে বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহের কাজ শুরু হয়েছিল, কিন্তু বিভিন্ন জায়গায় পাইপ ফেটে যায়, যার ফলে কিন্তু সেই সব এলাকাগুলো জল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং বাসিন্দাদের দূর থেকে, কয়েক কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে হয়, নতুবা অগভীর নলকূপের জল পান করতে হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছিল এবং একাধিকবার তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে অভিযোগ জানিয়েছে। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধান এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তর জানিয়েছে ওই গ্রাম পঞ্চায়েতে আরও 2টি নতুন রিজার্ভার তৈরি হচ্ছে এবং সেই রিজার্ভার তৈরি হলেই কিন্তু সেখানে পানীয় জলের সমস্যা মিটবে। প্রিয়াঙ্কা, বেশ, একটা বা দুটো রিজার্ভার দিয়ে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় হয়তো পানীয় জল পৌঁছানো সম্ভব হয়নি। আমরা আশা করছি আগামী কিছুদিনের মধ্যে আবার নতুন আরেকটি রিজার্ভার হচ্ছে, সেই রিজার্ভার কমপ্লিট হওয়ার পর 6 মাসের মধ্যে সবাই জল পাবে। ইতিমধ্যে রিজার্ভারের কাজ প্রায় 80% কমপ্লিট। 1 মাস আগে জল আসছিল, বাট এখন আসে না। পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছিল, তারপরে কোনো তো ব্যবস্থা হয়নি। এদিকে উলুবেড়িয়ায় সেখানে আবার জলের পাইপ ফেটে বিপত্তি। উলুবেড়িয়ার কয়েকটি ওয়ার্ডে বন্ধ জল, গরুহাটা ব্রিজের কাছেই জলের পাইপে ফাটল। পরিস্থিতি মোকাবিলায় পৌরসভার জলের ট্যাঙ্ক। আরো ডিটেল জানাবে সন্তু রয়েছে আমার সঙ্গে সরাসরি। সন্তু, পুরসভার তরফ থেকে কি জানানো হচ্ছে? কারণ এই পরিস্থিতি, জলের পাইপ ফেটে বিপত্তি, জল পাচ্ছেন না সেখানকার স্থানীয়রা। সকাল থেকে জল পাওয়া যাচ্ছে না, কি হয়েছে কি জানি, পাইপ ফেটে গেছে না কি হয়েছে। এখানে একটা আমাদের যে পাইপ, যেটা জলটা যাবে, সেই পাইপটা বাস্ট করে। আমরা যুদ্ধকালীন তৎপরতায় সারা রাত্রিব্যাপী কাজ করে আমরা সমস্ত ওয়ার্ডেই স্বাভাবিক জল পরিষেবা পেয়েছে। কয়েকটা ওয়ার্ডে, নির্দিষ্ট 2-1টা ওয়ার্ডে একটু জল পেয়েছে, কিন্তু পরিমাণটা হয়তো একটু কম। যেটুকু বাকি আছে আমরা আশা রাখি আজকের মধ্যে সেই কাজ কমপ্লিট হবে। ঝাড়গ্রাম ব্লকের পিডরায় জল সংকটের সমাধান। জল সংকট মেটাতে উদ্যোগ মহিলা সিআরপিএফ এর। আরো ডিটেল জানাবে রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, এবার ঝাড়গ্রাম ব্লকের পিডরায় সেখানে জল সংকটের সমাধান ঠিক কিভাবে হলো? 232 নম্বর মহিলা ব্যাটালিয়নের পক্ষ থেকে এই পিডরা গ্রামে জনসংযোগ কর্মসূচি তারা করতে গিয়েছিলেন এবং সেখানেই তারা খোঁজ পান যে এই গ্রামের মানুষের দীর্ঘদিনের জলের সমস্যা রয়েছে। কারণ টাইম কল বসানো হয়েছে, সেই টাইম কলগুলোতে জল পড়ে না, পাশের পাত্র থেকে কিংবা মানুষের বাড়ি থেকে জল নিয়ে এসে তাদেরকে জল পান করতে হয়। আর সেই সমস্যার কথা শুনেই সিআরপিএফ 232 নম্বর মহিলা ব্যাটালিয়নের পক্ষ থেকে আজ জনসংযোগ কর্মসূচির সাথে সাথে সেখানে একটি পানীয় জলের পাম্প বসানো হয়। তাদের মূলত পানীয় জলের যে সমাধান, সেই সমাধান করতেই এগিয়ে যান সিআরপিএফ মহিলা ব্যাটালিয়ন। আর মহিলা ব্যাটালিয়নের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা, কারণ দীর্ঘদিনের তাদের যে জলের সমস্যা ছিল সেই সমস্যাটা কিছুটা মিটলো। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে যে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, সেই পানীয় জল যদি খুব তাড়াতাড়ি সেই গ্রামে আরো পৌঁছায়, তাহলে হয়তো তাদের যে জলের সংকট থাকবে সেই সংকটটা কিছুটা মিটবে। কারণ গ্রীষ্মের সময় এই সময় জলের সব থেকে বেশি সমস্যা, সেই জায়গায় সিআরপিএফ এর এই উদ্যোগকে তারা সাধুবাদ জানাচ্ছে। দুর্গাপুরের কোর্ট চত্বরে জঞ্জালের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ আইনজীবী, স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুর সিটি সেন্টার চত্বরে আবর্জনার পাহাড়। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, দুর্গাপুরের কোর্ট চত্বরে এই পরিস্থিতি কতদিন ধরে, কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেখো, আইনজীবী থেকে সাধারণ মানুষ তারা যেটা অভিযোগ করছে, একেবারেই দুর্গাপুরের সিটি সেন্টার আদালত ভবন চত্বর একেবারে আবর্জনা স্তূপে ভর্তি। কারণ আদালত ভবনের নিচেই রয়েছে কোর্ট লকআপ, আর সেখানে রয়েছে একটি নালা, এবং সেখানে জমে থাকা জল থেকে কিন্তু সংক্রমণের আশঙ্কা রয়েছে। এবং দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে সেই আবর্জনা পরিষ্কার না হওয়ার কারণেই পুরসভা কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না?
দেখো, পুরসভার তরফ থেকে জানানো হচ্ছে, তারা যেটা জানাচ্ছেন যে মাঝের মধ্যেই তো সেগুলি পরিষ্কার করা হয়, কিন্তু সাধারণ মানুষকেও সচেতন হতে হবে, কারণ সেখানে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার মানুষের আনাগোনা রয়েছে আদালত ভবন চত্বরে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায়, শুধু আদালত ভবনের গোটা দিক যদি দেখা যায়, যে আবর্জনার স্তূপে ভরা রয়েছে এবং সেখানে জমা জল রয়েছে, এখানে নিকাশি নালা রয়েছে একটা, সেখানেও কিন্তু জমে থাকা জল থেকে কিন্তু সংক্রমণের আশঙ্কা করছেন সেখানকার আইনজীবী থেকে। বেশ, হাসপাতালে ডায়ালিসিস মেশিন খারাপে রোগী হয়রান। হাসপাতালে 3 ডায়ালিসিস মেশিন খারাপ, 5টির মধ্যে 3টি মেশিনই বিকল। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিপত্তি। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, হাসপাতালে ডায়ালিসিস মেশিন খারাপে খুব স্বাভাবিকভাবে রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি প্রতিনিধির সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, এর আগেও আলিপুরদুয়ার, সেখানে কিন্তু এই আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, সেখানে কিন্তু বিকল হয়েছিল ডায়ালিসিস মেশিন। আমি আবারও কথা বলবো, রাজকুমার রয়েছে। রাজকুমার, বারবার করে এই ডায়ালিসিস মেশিন খারাপে রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখো প্রিয়াঙ্কা, হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে যে এই মেশিনগুলো অনেক দিনের পুরনো, সেই কারণে এই মেশিনগুলোকে কোনোভাবেই সারাই করা যাচ্ছে না এবং 10টি নতুন মেশিন দিয়ে একটি নতুন ইউনিট চালানোর পরিকল্পনা হচ্ছে। খুব শিগগিরই সেই ইউনিট চালু হয়ে গেলেই একমাত্র এই সমস্যার সমাধান সম্ভব। প্রিয়াঙ্কা, বেশ, দিকে চা রফতানিতে বিশ্বের মধ্যে শীর্ষ তালিকা 3 নম্বরে জায়গা করে নিল ভারত। গত বছর 255 মিলিয়ন কেজি চা রফতানি করেছে ভারত। আরব, রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ইরান, ইরাক, জার্মানি, তুরস্কে রফতানি হয়েছে ভারতের চা। আরো ডিটেল জানাবে শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, গত 10 বছর ধরেই কিন্তু বলা যেতে পারে ভারত থেকে বিদেশে যাতে চা রপ্তানি বাড়ে সেই চেষ্টা চলছিল, কিন্তু দেখা যাচ্ছিল সেই অর্থে কোনো সাফল্য আসছিল না। বরং চীন, কেনিয়া এবং শ্রীলঙ্কায় কিন্তু বাজার দখল করে রেখেছিল এবং শীর্ষস্থানে তারাই ছিল। কিন্তু এই বছর কিন্তু ব্যতিক্রমী হলো, চা পর্ষদ এবং কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের উদ্যোগেই কিন্তু বলা যেতে পারে 200 মিলিয়ন কেজি চা কিন্তু ভারতবর্ষ থেকে রপ্তানি করা হয়েছে এবং বিভিন্ন দেশে সেই চা রপ্তানি করা হয়েছে। 255 মিলিয়ন কেজি চা, এই রপ্তানিকে বলা হচ্ছে কি সাম্প্রতিক সময় সবচাইতে বড় রেকর্ড। এবং এই রেকর্ডের ফলেই কিন্তু শ্রীলঙ্কাকে পেছনে ফেলে দিয়ে বলা যেতে পারে 3য় স্থানে ঢুকে পড়েছে ভারত। এই বার বৃদ্ধি, অর্থাৎ এই আন্তর্জাতিক যে বাজারে ভারতবর্ষের এই পদার্পণকে কিন্তু একটা বড় ইঙ্গিত বলে মনে করছে চা শিল্প মহল। কারণ চা শিল্পের যে বাজার রয়েছে, 1400 মিলিয়ন কেজি চা কিন্তু ডুয়ার্স থেকে এবং গোটা ভারতবর্ষ থেকে উৎপাদন হয়, তাহলে বড় অংশ যদি বিদেশের বাজারে যায়, রপ্তানি হয় এবং প্রচুর পরিমাণে টাকা, দেখা যাচ্ছে যে 7112 কোটি টাকা কিন্তু আমদানি হয়েছে। অর্থাৎ চা শিল্পের ভবিষ্যৎ একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। ভারতবর্ষে এই প্রথম গত 10 বছরের 254 মিলিয়ন কিলো চা বিদেশে রপ্তানি হয়েছে এবং প্রায় 7111 করোড় টাকার রপ্তানি মূল্য হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, ভারতবর্ষ আগে চা রপ্তানিতে গত 10 বছরে 4র্থ স্থানে ছিল, ভারতবর্ষ কিন্তু 3 নম্বর স্থানে চলে এসছে। আগামী লক্ষ্য হচ্ছে যে 300 মিলিয়ন কিলো যাতে বছরে ভারতবর্ষ চা এক্সপোর্ট করতে পারে, তাহলে কিন্তু চায়ের সুদিন ফিরে আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।